নমস্কার। বাজারের এক পুরনো বাড়িতে রাতে একটা অদ্ভুত গলার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন কেউ ঘুমের মধ্যে মন্ত্র পড়ছে। এই আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনায় গল্পের নায়ক, যিনি একজন সাংবাদিক, তার এবং আমাদের সবার মনোযোগ পুরোপুরি কেড়ে নেয়। এবার গল্পটা আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করে। আমাদের সাংবাদিক নায়ক যখন ওই বাড়ির রহস্যটা কি তা জানার জন্য তদন্ত শুরু করেন, ঠিক তখন থেকেই কিন্তু ভয়ের পারদটা চড়তে থাকে। আর এখানেই আমাদের আলাপ হয় বাড়ির মালকিন মোহিনী দেবীর সঙ্গে। তার চোখের আতঙ্ক আর কাপা গলা দেখেই বোঝা যায় ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। তিনি সাংবাদিকের কাছে তথ্যের মূল উৎস, আর তার ভয়টাই যেন একটু একটু করে আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এবার ভয়টার আর কোনো অস্পষ্ট কণ্ঠস্বর নয়, বরং একটা পরিষ্কার হুমকি হয়ে ওঠে। কাল রাত্রি আমি ফিরে এসেছি। দরজার বাইরে থেকে ভেসে আসা এই কথাগুলো গল্পে একটা পার্সোনাল ভয়ের অনুভূতি যোগ করে। মানে থ্রেটটা এখন অনেক বেশি ডিরেক্ট। তো এবার আমরা ঢুকছি গল্পের একেবারে হার্টে, মানে সেই অভিশপ্ত ঘরে, যা কিনা সমস্ত রহস্যের উৎস। লেখক এখানে ঘরের ভেতরের খুব সাধারণ জিনিসপত্রকেই ব্যবহার করেছেন এক তীব্র অলৌকিক উত্তেজনা তৈরি করার জন্য। ঘরের ভেতরের এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেয়ালে পুরনো আবছা হাতের লেখা, শুকিয়ে যাওয়া কালি, যা দেখতে কিন্তু স্ট্রেঞ্জলি ফ্রেশ, একটা ভাঙা দোয়াত আর ওই একটা কলম। এই বাস্তব ক্লুগুলোই কিন্তু অলৌকিক ভয়টাকে আরও বেশি বাস্তব আর বিশ্বাসযোগ্য করে তোলে। আর এই মুহূর্তটা গল্পের একটা টার্নিং পয়েন্ট। যখন নায়ক ভাবেন এই কলমটায় কি, ঠিক তখনই তার কৌতূহলটা ভয়ে রূপান্তরিত হয়। তিনি বুঝতে পারেন তিনি একটা ভয়ঙ্কর রহস্যের খুব খুব কাছাকাছি চলে এসেছেন। আর এর পরে আসে সেই মুহূর্তটা, গল্পের ক্লাইম্যাক্স। এতক্ষণের যে চাপা উত্তেজনা, এবার সেটার বিস্ফোরণ ঘটবে। সেই অলৌকিক শক্তি এবার সরাসরি আত্মপ্রকাশ করে আর জানায় তার ভয়ানক দাবি। ভয় দেখানোর জন্য এখানে কোনো লম্বা চওড়া ডায়লগ ব্যবহার করা হয়নি, শুধু একটা শব্দ, শুস। ভাবুন তো, এই ধরনের আওয়াজ সরাসরি আমাদের স্নায়ুতে গিয়ে আঘাত করে এবং যে কোনো সংলাপের চেয়েও অনেক বেশি কার্যকর হতে পারে। আর তারপর এই ডায়ালগটা, এটা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। অশরীরী আত্মাটা সরাসরি নায়ককে অভিযুক্ত করে আর তার অসমাপ্ত গল্পটার রক্ত দিয়ে শেষ করার দাবি জানায়। এই মুহূর্তে বিপদটা আর পরোক্ষ থাকে না, একেবারে ব্যক্তিগত আর মারাত্মক হয়ে ওঠে। ভয়ঙ্কর একটা রাতের পর সকালটা একদম শান্ত, আর এই শান্ত পরিবেশটাই যেন আরও বেশি গা ছমছমে। এই নিস্তব্ধতাই যেন গল্পের ক্লাইম্যাক্স আর তার ভয়ঙ্কর পরিণতির মধ্যে একটা সেতু তৈরি করে। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টে অপেক্ষা করছিল। যা সবাই ভাবছিল কালিতে লেখা, আসলে সেটা ছিল তাজা মানুষের রক্ত। এই একটা তথ্যই কিন্তু পুরো ঘটনাটাকে এক মুহূর্তে নতুন করে ভাবতে বাধ্য করে। এটা একটা ক্লাসিক হরর টেকনিক। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, বরং এখান থেকেই জন্ম নেয় একটা আস্ত লেজেন্ড, একটা কিংবদন্তি। এই ভয় আর একটা রাতের ঘটনায় আটকে থাকে না, বরং শহরের ইতিহাসে স্থায়ীভাবে খোদাই হয়ে যায়। একটা কিংবদন্তি কিভাবে তৈরি হয় তার একটা দারুণ ফর্মুলা কিন্তু এখানে আছে। প্রথমে একটা অনব্যাখ্যা ঘটনা, তারপর একটা অলৌকিক এনকাউন্টার, আর শেষে একটা ভয়ঙ্কর আবিষ্কার। এই সবই মিলে তৈরি হয় এক স্থায়ী ভূতের গল্প, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে। আর স্ক্রিপ্টের শেষ লাইনগুলো তো পরিষ্কার বলেই দেয়, তান্ত্রিক অদ্বৈতনাথের গলা আজও নাকি বউবাজারের গলিতে শোনা যায়। মানে ভয়টা কখনো শেষই হয় না, এই অসমাপ্তিটাই গল্পটাকে সত্যিকারের ভুতুড়ে করে তোলে। আর সব শেষে গল্পটা আমাদের ছেড়ে যায় সেই অশরীরের নিজের কথা দিয়েই। কাল রাত্রে আমি ফিরে এসেছি। এই যে একটা লুপ তৈরি হলো, এটাই একটা দারুণ হরর গল্পের সার্থকতা। ভয়টা যেন আমাদের সঙ্গেই থেকে যায়।